দেখো, আজকের একটা আজকের এই গুরুত্বপূর্ণ দিনে তোমাদের একটা ক্লাস নিতে চলেছি। আজকের ক্লাসটি হলো অবশ্যই মাধ্যমিকের বাংলার ক্লাস। তোমরা জানো, আজ হলো 15ই আগস্ট, আমাদের জাতির জীবনে একটা সবচেয়ে বড় আনন্দের দিন। আজ আমরা 78তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। 1947 সালে, আজ থেকে 78 বছর আগে এমনই দিনে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। আজ আমরা মহা আনন্দ, উৎসাহ, উদ্দীপনার সঙ্গে আমাদের 78তম সেই স্বাধীনতা দিবস উদযাপন করছি। তো আজকের এই পূর্ণ লগ্নে আমরা এই বাংলার ক্লাসটি নিতে চলেছি, এবং আজকে যে আমরা ক্লাসটি নেব সেই ক্লাসটি হলো বাংলার একটি বিখ্যাত গল্পকে নিয়ে, তোমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। সেটি হলো মতি নন্দী রচিত তার বিখ্যাত উপন্যাস কোনি থেকে। এখন আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটি হলো কোনি গল্পের নামকরণের সার্থকতা। একটু প্রশ্নটা আগে লিখে নাও, তারপর আমি বোঝাবো, তারপরে লেখাবো। কোনি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। আমি প্রথমে প্রশ্নোত্তরে না ঢুকে পুরো গল্পটাই আগে বলি, সেই গল্পটা বলি, তারপরে তোমরা প্রশ্নটা বলবো, তারপরে উত্তর লিখবে। এখন কোনি গল্পটা যেন মূলত দুটো মুখ্য চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে। একটা হলো কোনি এবং অন্যটা হলো ক্ষিতীশ। এই কোনি হলেও শ্যামপুকুরের একটা দরিদ্র ঘরের মেয়ে, শ্যামপুকুরের এক বস্তিতে বাস করে, কিন্তু সাঁতারটা তার একেবারে মজ্জাগত। সাঁতারে খুব সে দক্ষ না, তার মধ্যে কোনো ওই প্রশিক্ষণপ্রাপ্ত বা যাকে আমরা বলি বিভিন্ন শৈল্পিক টাচ বা শৈল্পিক স্পর্শ তার সাঁতারে নেই। এমনি সে সাঁতার কাটতে খুব ভালো পারে, দক্ষ সাঁতারু। প্রশিক্ষণ নেওয়ার মতো তার আর্থিক সুযোগ সুবিধেও হয়নি, ইত্যাদি ইত্যাদি। এমনই একটি মেয়ে কোনি, সে খুব দক্ষ সাঁতারু, এইটুকুই বলা যায়। কিন্তু ওই তোমরা যে অর্থে প্রশিক্ষণপ্রাপ্ত সাঁতারু বলো, সেই রকম ছিল না প্রথমে। এটি হলো মুখ্য চরিত্র। এবং অন্যদিকে ক্ষিতীশ, ইনি একজন সৎ, নিষ্ঠাবান, আদর্শবাদী মানুষ, এবং যিনি খুব গঠনমূলক প্রবৃত্তির, মানুষ গড়া যার একটা নেশা, সেই জাতীয় পুরুষ তিনি। তো আমরা গল্পটা পাঠ করে দেখি। প্রথমের দিকে আমরা যে গল্পে দেখি সেটা হচ্ছে ক্ষিতীশ জুপিটার নামে একটা সাঁতারের ক্লাবের সঙ্গে প্রশিক্ষক হিসেবে কাজ করতেন। কিন্তু মুশকিল হলো যে জুপিটারের সঙ্গে তার একটা দূরত্ব সৃষ্টি হয়, একটা মনোমালিন্য দেখা দেয় জুপিটার ক্লাবের সঙ্গে নানা কারণে। শিক্ষার্থীদের সঙ্গেও, প্লাস কর্মকর্তাদের সঙ্গেও। পুরোপুরি বলতে পারো যে জুপিটার ক্লাবের সঙ্গে তার একটা বিচ্ছেদের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। অথচ ওই জুপিটার ক্লাবে অনেক দিন ধরে তিনি প্রশিক্ষণ দিচ্ছিলেন, অনেক দিন ধরে। জুপিটার ক্লাবকে তিনি অনেক কিছু দিয়েছেনও, কিন্তু ওই যে বললাম, তিনি মানুষ গড়ার কারিগর, তিনি আরও উন্নতি করতে চান। তো সাঁতারুদের যখন কোনো জায়গায় তিনি খামতি দেখেন, তখনই কিন্তু স্যার ক্ষিতীশটা আবার বলুন। হ্যাঁ বলছি, আমি বলছি এই গল্পের দুটো মুখ্য চরিত্র। একটা হলো কোনি, সে শ্যামপুকুরের একটা
বস্তি বাড়ির মেয়ে, খুব দরিদ্র। সাঁতারটা তার মজ্জাগত, কোনো ওই ভালো জায়গা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সে সাঁতারু নয়, এমনি সাধারণ দক্ষ সে সাঁতারু। আর অন্যদিকে ক্ষিতীশ, তিনি একজন একজন আদর্শবাদী মানুষ, মানুষ গড়ার কারিগর, মানুষ গঠন করতে চান, প্রকৃত মানুষ, দক্ষ মানুষ গঠন করতে চান। তো তিনি জুপিটার ক্লাব নামে একটি ক্লাবে সাঁতারের প্রশিক্ষক হিসেবে কাজ করতেন, এবং তিনি ওই জুপিটার ক্লাবকে অনেক কিছু দিয়েছেন এই ক্ষিতীশ। কিন্তু পরবর্তীকালে ক্ষিতীশের সঙ্গে জুপিটার ক্লাবের বিভিন্ন দিক দিয়ে মনোমালিন্য ঘটে। কারণগুলো এক একটা করে বলি। যেসব ছাত্রছাত্রী শিক্ষার্থীদের ওই জুপিটার ক্লাবে তিনি নিজের হাতে করে তৈরি করেছেন, তারাই একটু নাম কেনার পর বিরূপ আচরণ করতে থাকে। আমি কয়েকজনের নাম বলবো, যেমন ওখানে বলা হয়েছে অমিয়ার কথা, হিয়ার কথা, এই সমস্ত যে চরিত্রগুলি আছে তারা সব জুপিটার ক্লাবেরই শিক্ষার্থী। তারা ওই তাদের প্রশিক্ষণ কিন্তু ওই ক্ষিতীশই দিয়েছেন। তারা মেডেলও পেয়েছে, বিভিন্ন জায়গায় যোগ্যতাও দেখিয়েছে, কিন্তু ক্ষিতীশ তাতেই সন্তুষ্ট নয়, আরও তাদেরকে এগিয়ে নিয়ে যেতে চান। তো স্বাভাবিকভাবে যখন তাদের বিভিন্ন কাজকর্মে বা ওই সব সাঁতারুদের যেসব ত্রুটি বিচ্যুতিগুলি যখন তিনি তুলে ধরেছেন, তখন কিন্তু তারা ক্ষিতীশের বিরুদ্ধেই নানা রকম কথা বলতে শুরু করেছে। মানে ক্ষিতীশকে আর তাদের যেন পছন্দ নয়, যেহেতু ক্ষিতীশ তাদের ত্রুটিগুলো সংশোধন করার কথা বলছে, একটুখানি নাম কিনেই তারা যেন নিজেদের খুব বড় বলে ভাবতে শুরু করেছে। তখন ক্ষিতীশ যখন তাদের ত্রুটি বিচ্যুতিগুলো দেখাতে চাইছে, সেগুলো তারা মানছে না। ক্ষিতীশকে নানাভাবে তারা অপদস্থ করেছে, হেনস্থা করেছে। আর ক্ষিতীশও সে কিন্তু কারো তোয়াক্কা করে না, কোনো কিছুর তোয়াক্কা করে না। যা সত্য, যা ন্যায়, সেটাই কিন্তু বলে। সেটাই তার সবচেয়ে মুশকিল, সবচেয়ে সমস্যা। কর্মকর্তাদের সঙ্গেও ক্ষিতীশের ওই জুপিটার ক্লাবের দ্বন্দ্ব দেখা দেয়। একটা ক্রীড়া রাজনীতি বলতে পারো। মোট কথা, ওরা কেউই আর চায় না ক্ষিতীশকে, তার জায়গায় অন্য কাউকে আনতে চায়। তো স্বাভাবিকভাবে ক্ষিতীশকে জুপিটার ক্লাব ছাড়তে হয়েছে। কিন্তু সে তো একজন কারিগর, মানুষ গড়ার কারিগর। সুতরাং ক্ষিতীশ অন্যে হয়ে খুঁজতে থাকে এমন একজনকে, যাকে সে আবার নিজের হাতে গড়ে তুলে এই জুপিটার ক্লাবের যোগ্য জবাব দিতে পারে। তো সেইটাই তিনি পেয়ে যান। ওই বারুণী উৎসবকে কেন্দ্র করে আমাদের একটা চৈত্র মাসে একটা জলকেন্দ্রিক উৎসব হয়, সেটার নাম হচ্ছে বারুণী। তো সেই গঙ্গার ঘাটে বারুণী উৎসবকে কেন্দ্র করে তিনি যোগ্য ছাত্রী পেয়ে যান, তারই নাম কণি। এবং তিনি বুঝতে পারেন যে এই কণিকে দিয়েই কিন্তু কাজ হবে। কিন্তু মুশকিল হলো, কণিকে যে তিনি শেখাবেন তার জন্য তো একটা অবশ্যই জায়গা দরকার, নাহলে কি করে শেখাবেন? সুতরাং মানে ওই জুপিটার ক্লাবের মতো কোনো একটা তো ক্লাব দরকার, যেখানে সব সাজ সরঞ্জাম থাকবে, ইত্যাদি ইত্যাদি। কোথায় পাবেন সেরকম ক্লাব? পেয়ে গেলেন তিনি, সেটা হচ্ছে অ্যাপেলো ক্লাব। অ্যাপেলো ক্লাবে তিনি যুক্ত হলেন অন্য কিছু কারণে নয়, তিনি জুপিটার ক্লাবকে যোগ্য জবাব দেওয়ার জন্যে, কণিকে গড়ে তোলার জন্যে তিনি অ্যাপেলো ক্লাবের সঙ্গে যুক্ত হলেন এবং কণিকে প্রশিক্ষণ দিতে শুরু করলেন। কণির সঙ্গেও তার অনেক সময় নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে বই কি। কণিকে তিনি আরও 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 উন্নত করতে চেয়েছেন, এবং তখন ওই চাপ মাঝে মাঝে সহ্য করতে না পেরে কণিও কিন্তু কিছুকালের সাময়িক ক্ষণের জন্য হলেও তার প্রতি ক্ষুব্ধ হয়েছে। কিন্তু পরক্ষণেই বুঝতে পেরেছেন যে ক্ষিতীশ তার কাছে তার পিতা সম, পিতৃসম।
এবং তার তখন ওই কঠোর অনুশাসন কিন্তু উনি মেনে নিয়েছে। এবং আমরা দেখি যে নানা উত্থান পতন, ওঠা পড়ার মধ্যে দিয়ে গিয়ে খনিকে সে কিন্তু চ্যাম্পিয়ন করেছে, চ্যাম্পিয়ন করেছে। এবং তখন ওই জুপিটারের ওই সব যারা শিক্ষার্থী পড়ুয়া যারা তাকে অপমান করেছিল, কিংবা ওই যে জুপিটারের যেসব ক্লাব সদস্যরা তাকে নানাভাবে হেনস্থা করেছিল, তাদের যোগ্য জবাব দিতে পেরেছেন ক্ষিতিশ কনির মাধ্যমে। তো দেখো, এই হচ্ছে আমাদের মূল গল্প, এটাই আমাদের গল্পের বিষয়বস্তু, শর্টকাটে বললে এটাই দাঁড়ায়। তো এখন আমাদের প্রশ্ন হলো যে এখানে কোনি কেন নামকরণ করা হলো? ক্ষিতিশও তো নামকরণ করা যেত, কারণ গল্পে তো দুটোই মুখ্য চরিত্র এবং দুটোরই অবদান কোনো অংশে কম নয়। দেখো, এই কোনি আর ক্ষিতি সেখানে পরস্পরের পরিপূরক। কোনির সাফল্যের জন্য ক্ষিতিশকে দরকার ছিল, ক্ষিতিশ ছাড়া কিন্তু কোনি কোনোদিনই এরকম দক্ষ সাঁতারু, এই মেডেল পাওয়া সাঁতারু হতে পারত না। তার জন্য ক্ষিতিশকে তার দরকার ছিলই। আবার ক্ষিতিশেরও কোনিকে দরকার ছিল, কারণ কোনিকে না পেলে ক্ষিতিশ কিন্তু কোনোদিনই কিন্তু ওই যোগ্য জবাব ওই আমাদের জুপিটার বা জুপিটারের ওই অহংকারী শিক্ষার্থীদের কোনোদিনই ক্ষিতিশ তা দিতে পারত না যোগ্য জবাব। দুজনেই দুজনের পরিপূরক। তৎসত্ত্বেও কেন কোনির নামকরণ করা হলো? কারণ দেখো, বিড়ালের গলায় ঘণ্টাটা বেঁধেছে কিন্তু কোনি। মানছি গড়ে পিটে তাকে মানুষ করে তৈরি করেছেন আমাদের শুধুই টুকু, শুধু এইটুকু, রাইট, এইটুকুই আছে তোমাদের 1 নম্বর পর্বে। কথাটা বুঝতে পারছো? গড়ে পিটে মানুষ করেছে, কিন্তু সব কিছু আবার মানে ভেঙে ফেলে দিয়ে, সব কিছু দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে দিয়ে মাথা তুলে দাঁড়িয়েছে কিন্তু কোনি। অর্থাৎ এই দুটি চরিত্রের মধ্যে কোনি চরিত্রটি নিঃসন্দেহে কিন্তু অনেকাংশেই ক্ষিতিশ চরিত্রকেও ছাপিয়ে গিয়েছে, এবং এটিই বলতে পারো এই গল্পের মুখ্য চরিত্র হয়ে দাঁড়িয়েছে। এবং সেই কারণেই আমরা জানি মুখ্য চরিত্রকে কেন্দ্র করে এখানে নামকরণটা করা হয়েছে। দেখো নিরূপণ, তোমায় বলছি, সে পর্ব 1 আর 2 হোক, নামকরণটা তো পুরোটার জন্যে। কথাটা বুঝতে পারছো? নামকরণ প্রথম পর্ব তোমাদের সিলেবাসে পড়ার মধ্যে থাকলেও দেবে, দ্বিতীয় পর্বেও থাকলেও দেবে, তাই না? কি নামকরণটা তো একই থাকবে, তাই না? এই হচ্ছে গল্প, একদম সোজা গল্প। তো গল্পটা তো একদম কোনো কাঠিন্য নেই, সোজা কথা। কোনি একবারে একটা দরিদ্র পরিবারের মেয়ে, সে এমনি সাধারণ একটা সাঁতারু, তার মধ্যে অন্য কোনো ধরনের কি ওই প্রশিক্ষণ বিষয়ের ব্যাপারটা নেই। তো তাকেই গড়ে পিটে মানুষ করলেন কে বলতো? আমাদের ক্ষিতিশ। তাকে এবং তাকে মেডেল পাইয়ে দিলেন, তাকে দক্ষ সাঁতারুতে পরিণত করে দিলেন। এখন এই কারণেই দুটো মুখ্য চরিত্র হলেও কোনি যেন কোথাও না কোথাও ক্ষিতিশকেও ছাপিয়ে গিয়েছে। সেই কারণেই কোনি এখানে মুখ্য চরিত্রে পরিণত হয়েছে, এবং তার নামানুসারেই আমাদের মতিনন্দী, অর্থাৎ ঔপন্যাসিক মতিনন্দী, তার এই উপন্যাসের নামকরণ করেছেন কোনি। এবং নামকরণটি যে যথাযথ এবং সার্থক হয়ে উঠেছে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। ক্লিয়ার? তাহলে আজকে আমরা কোনি গল্পের নামকরণ লিখছি। সো লেট আস স্টার্ট টু রাইট ইট ডাউন। এটাকেই আমরা লিখব। লিখতে শুরু করো। আমি খুব আস্তে আস্তে বলবো, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড যেন ঠিক করে লেখা হয়। যদি তারা দেরি হয়ে যায়, দ্রুত হয়ে যায়, তাহলে আমাকে তোমরা বলবে, আমি আবার আস্তে করে বলবো। ক্লিয়ার? লিখতে শুরু করো। কোনি গল্পটির নামকরণ এর উপর, কোনি গল্পটির নামকরণের উপর আলোকপাত করতে গেলেই
ফণী গল্পটির নামকরণের উপর আলোকপাত করতে গেলেই প্রথমেই যে বিষয়টি অবশ্য উল্লেখ্য তা হলো এই যে যে কোনো গল্পের নামকরণ একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। এই নামকরণের উপরেই অনেক কিছু নির্ভর করে। সেই কারণে গল্পকারেরা নামকরণের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করে থাকেন, যাতে সেই কারণে গল্পকারেরা নামকরণের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করে থাকেন, যাতে গুরুত্বপূর্ণ বিষয় নামকরণ, যেটা বলেছিলাম আমি আরেকবার বলি, নামকরণ একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। সেই কারণে গল্পকারেরা নামকরণের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করে থাকেন, যাতে পাঠক পাঠিকারা নামকরণের উপর ভিত্তি করে গল্পের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন, যাতে পাঠক পাঠিকারা গল্পের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন। এই নামকরণ কখনো কখনো বিষয় কেন্দ্রিক, আবার কখনো মুখ্য চরিত্র কেন্দ্রিক হয়ে থাকে। এই নামকরণ কখনো বিষয় কেন্দ্রিক, আবার
কখনো কখনো মুখ্য চরিত্র কেন্দ্রিক হয়ে থাকে। তবে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে গল্পকার নিজের মনোভাবের উপর ভিত্তি করেও নামকরণ করে থাকেন। নিজের মনোভাবের উপরেও ভিত্তি করেও নামকরণ করে থাকেন। এই সব উপাদানগুলির মধ্যে কোনো একটির সঙ্গে নামকরণের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেই নামকরণটিকে সার্থক নামকরণ বলা যাবে। প্যারাগ্রাফ। স্বাভাবিকভাবেই এই গল্পটির নামকরণ যথাযথ হয়েছে কি না এই প্রশ্নের উত্তর দিতে গেলে গল্পটির বিশ্লেষণের প্রয়োজন আছে। গল্পটিকে বিশ্লেষণ করে যদি উপরোক্ত উপাদানগুলির মধ্যে কোনো একটির সঙ্গে মিল বা সাদৃশ্য খুঁজে পাওয়া যায়, তাহলেই বলা যাবে যে গল্পটির নামকরণ সার্থক হয়েছে। প্যারাগ্রাফ করো। কোনি গল্পটি বিশ্লেষণ করে দেখা যায় যে
কোনি গল্পটি বিশ্লেষণ করে দেখা যায় যে এই গল্পে মূলত এই গল্পটি মূলত দুটি চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে। একটি হলো কোনি এবং অন্যটি হলো তার পিতৃসম প্রশিক্ষক ক্ষিতীশ। একটি হলো কোনি এবং অন্যটি হলো তার পিতৃসম প্রশিক্ষক ক্ষিতীশ। গল্পটি পাঠ করে জানা যায় যে কোনি শ্যামপুকুরের বস্তির এক দরিদ্র পরিবারের অন্তর্ভুক্ত একটি মেয়ে। শ্যামপুকুরের বস্তির দরিদ্র পরিবারের অন্তর্ভুক্ত একটি মেয়ে। সাঁতারের বিষয়টা হলো তার যেন একটা সহজাত দক্ষতা। কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই সে একজন দক্ষ সাঁতারু হয়ে উঠেছে। অবশ্য তার সাঁতারের মধ্যে পুঁথিগত কোনো বিদ্যার প্রভাব নেই, বা তার সাঁতারের মধ্যে কোনো শৈল্পিক, আমি আসতে বলছি আবার, অবশ্য তার সাঁতারের মধ্যে কোনো পুঁথিগত প্রভাব নেই বা কোনো শৈল্পিক, তালবস্বয়িকা লয়পয়স্বইক শৈল্পিক স্পর্শ নেই, কিন্তু সে যথেষ্ট দক্ষ সাঁতারু। অন্যদিকে প্যারাগ্রাফ করে ক্ষিতীশ একজন আদর্শবাদী মানুষ। তিনি হলেন গঠনমূলক প্রকৃতির লোক, তিনি হলেন গঠনমূলক প্রকৃতির মানুষ। একজন দক্ষ কারিগর তিনি, বিশেষত সন্তরণ বিদ্যায় শিক্ষার্থীদের আরো সন্তরণ বিদ্যায় শিক্ষার্থীদের আরো উন্নত করাই হলো তার লক্ষ্য।
তিনি জুপিটার নামে একটি ক্লাবে বহুদিন ধরেই সন্তরণ বিদ্যার ক্ষেত্রে প্রশিক্ষকের কাজ করে আসছেন এবং নিজের হাতে তিনি অমিয়া অময়াশয় অন্তস্থ আকার হিয়া প্রভৃতির মতো সাঁতারুদের তৈরিও করেছেন, তাদের সন্তরণ বিদ্যার ক্ষেত্রে প্রতিষ্ঠিতও করেছেন। কিন্তু পরবর্তীকালে তিনি যখন ওইসব প্রতিষ্ঠিত শিক্ষার্থীদের আরো উন্নত করার জন্য ত্রুটি বিচ্যুতিগুলি সংশোধন করতে উদ্যত হন, তখন তারা সামান্য খ্যাতির অধিকারী হয়েই এতটাই অহংকারী হয়ে উঠেছিল যে প্রশিক্ষক ক্ষিতীশের বিরুদ্ধাচারণ করতেও পিছিয়ে যায়নি। একইভাবে জুপিটার ক্লাবের সঙ্গেও নানা নৈতিকতার প্রশ্নে ক্ষিতীশের বিরোধ দেখা দেয় এবং ক্ষিতীশ ক্রীড়া রাজনীতির শিকার হয়ে পড়ে, তালবস্যাহস্যই কয়াকার শিকার হয়ে পড়ে, যার ফলে ক্ষিতীশকে জুপিটার ক্লাব ছাড়তে হয়। প্যারাগ্রাফ। কিন্তু ক্ষিতীশ তো হলেন একজন শিক্ষক, স্বাভাবিকভাবেই
স্বাভাবিকভাবেই ক্ষিতীশ নতুন শিক্ষার্থীর খোঁজে হন্যে হয়ে হন্যে হয়ে ঘুরতে থাকে, যাকে যাকে পুনরায় গড়ে পিটে সে জুপিটার ক্লাব এবং তার অহংকারী শিক্ষার্থীদের জবাব দিতে পারে। দাঁড়ি প্যারাগ্রাফ। এক বারুণী উৎসবের দিনে ক্ষিতীশ তার যোগ্য শিক্ষার্থী পেয়েও যায় এবং সেই শিক্ষার্থী হলো কোনি। জহুরি যেমন প্রকৃত অলঙ্কারকে চেনেন, ক্ষিতীশও তেমনি বুঝতে পারে যে কোনিকে দিয়েই কাজ হবে। অন্যদিকে কোনিরও এই ধরনের একজন প্রশিক্ষকের প্রয়োজন ছিল, যে তার সাঁতারের ক্ষেত্রে এই দক্ষতাকে পূর্ণতা দিতে পারবে এবং ক্ষিতীশই হলো সেই যোগ্য ব্যক্তি। অর্থাৎ এই দুটি চরিত্রই পরস্পরের পরিপূরক। জুপিটার ক্লাবকে এবং তার অহংকারী শিক্ষার্থীদের জবাব দেওয়ার জন্য ক্ষিতীশের যেমন কোনিকে প্রয়োজন ছিল, ঠিক তেমনি ভাবে নিজেকে দক্ষ সাঁতারু হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কোনিরও ক্ষিতীশকে প্রয়োজন ছিল। স্বাভাবিকভাবে এই পারস্পরিক প্রয়োজনের উপর ভিত্তি করে তাদের উভয়েরই লড়াই চলে।
এবং এই দুটি চরিত্রই মুখ্য চরিত্র হয়ে দাঁড়ায়। দুটি চরিত্রই মুখ্য চরিত্র হয়ে দাঁড়ায়। প্যারাগ্রাফ। স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দেয় যে গল্পকার কেন খিটিসকে সরিয়ে দিয়ে কোনির নামে এই গল্পের খিটিসকে সরিয়ে দিয়ে কেন কোনির নামে এই গল্পের নামকরণ করলেন, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলা যায় যে এ কথা ঠিকই যে কোনি এবং খিটিস এই দুটি চরিত্রই এখানে মুখ্য চরিত্র, কিন্তু তৎসত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে কোনি কোনি খিটিসকেও ছাপিয়ে গিয়েছে। এই গল্পেই দেখা যায় যে কোনিকে তার বড় হওয়ার পথে নানা ধরনের লাঞ্ছনা, বঞ্চনা প্রভৃতির শিকার হতে হয়েছে। লাঞ্ছনা, বঞ্চনা প্রভৃতির শিকার হতে হয়েছে। যোগ্য হওয়া সত্ত্বেও তাকে দলে নেওয়া হয়নি। কিন্তু তৎসত্ত্বেও কোনি কিন্তু হাল ছেড়ে দেয়নি। দুমড়ে মুচড়ে গেলেও সে পুনরায় তার মধ্যে থেকেই মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এবং শেষ হাসি কিন্তু কোনি হেসেছে। যারা তাকে লাঞ্ছনা করেছিল,
কিংবা বঞ্চনা করেছিল, তাদের সে যোগ্য জবাব দিয়েছে। তাদের সে যোগ্য জবাব দিয়েছে। স্বাভাবিকভাবেই কোনি চরিত্রটি এই গল্পে মুখ্য চরিত্রে পরিণত হয়েছে। ক্ষিতীশের চরিত্রকেও ছাপিয়ে গিয়েছে এই কোনি চরিত্র। সেই কারণেই গল্পকার কোনির নামেই, সেই কারণেই গল্পকার কোনির নামেই এই গল্পটির, কোনির নামেই এই গল্পটির নামকরণ করেছেন। প্যারাগ্রাফ। সুতরাং উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এ কথাই বলা যায় যে এই গল্পের মুখ্য চরিত্র হলো কোনি, এবং গল্পের নামকরণও করা হয়েছে কোনি, এবং গল্পের নামকরণও করা হয়েছে কোনি। স্বাভাবিকভাবে গল্পের নামকরণের সঙ্গে স্বাভাবিকভাবে গল্পের নামকরণের সঙ্গে মুখ্য চরিত্রের এই মিল থাকায় গল্পটির নামকরণ যে যথাযথ সার্থক এবং তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে,
তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। অর্থাৎ এক কথায় বলা যায় যে এক্ষেত্রে মুখ্য চরিত্রের সঙ্গে নামকরণের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় নামকরণটি যথাযথ সার্থক এবং তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। যথাযথ সার্থক এবং তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। So that's all. আজ আমরা তাহলে দেখো আজকে যে বিষয়টা আলোচনা করলাম সেটা হচ্ছে কোনির নামকরণের সার্থকতা। বুঝতে পেরেছ? আজকে আমরা এখানেই থামবো না, আজকে আর কোনো ক্লাস নেই, বুঝলে? আমি একটু কাজে ব্যস্ত থাকবো, তোমাদের আমি আগেই বলেছিলাম যে আজকের দিনটা আমি একটু ব্যস্ত থাকবো, আজ আর অন্য কোনো ক্লাস নেই। আর একটা ক্লাস একটু নেব, তারপরে ছোট করে, তারপরে আর অন্য আজ আর ক্লাস নেই। ক্লিয়ার? আজকে আমরা এখানেই থামবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি বুঝতে পারো তাহলে প্লিজ তোমাদের এই ক্লাসের কথা অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমাকে এগিয়ে আসতে সাহায্য করো, যাতে আমি তোমাদের আরও বেশি করে কাজে লাগতে পারি। সো দ্যাটস অল ফর দিস ডে। আমাদের আগামীকাল আবার যেমন সমস্ত ক্লাস আছে তেমন সব ক্লাসই হবে। ক্লিয়ার? সুতরাং আমরা আজ এখানে থামবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং। সো গুড নাইট টু অল অফ ইউ।